আজকে আমাদের ছোট্ট পাখাকে নিয়ে প্রথম হেলথ চেকআপে যাচ্ছি। বাচ্চাদের জন্মের পর এখানে রেগুলার কিছু হেলথ চেকআপ থাকে, তো সেটার সাথে আমার কিছু কোশ্চেন ছিল, সেগুলো আজকে জিজ্ঞাসা করে আসবো। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমি স্কিনে কি ব্যবহার করি, কেয়ার রুটিন সকালে চেষ্টা করেছি শেয়ার করার, আর সেই সাথে আজকে সারাদিন কি করলাম সেই টুকিটাকি নিয়ে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে ভোর 5টা, আর এই আমার কুট্টি উঠে বসে আছে। অ্যাকচুয়ালি বসে আছে না, সে রাত্রে ঘুমায় খুব কম, সে ম্যাক্সিমাম টাইম এরকম জেগেই থাকে, আর ঘুমায় হচ্ছে 2-1 ঘন্টা আর কি। তো যাই হোক, এই জন্য তার সাথে সাথে আমাকেও রাতে জাগতে হয়। একেবারে ভোর 5টার দিকে হয়তো সূর্যটা তখন উঠবে, তার সাথে এই ফুলগুলো দেখতে আরো সুন্দর লাগছে। ইদানিং এত ব্যস্ত থাকি যে স্কিনের আসলে সেরকম কোনো যত্নই নেওয়া হয় না, বাট বেসিক যতটুকু করি সেটুকুই শেয়ার করছি। হাদা লাভো ব্র্যান্ডের এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করি। এটার ভিতরে হাইলোরনিক অ্যাসিড আছে, যেটা হচ্ছে স্কিনকে একদম ড্রাই করে না, আর অনেক বেশি ময়শ্চারাইজিং কমফোর্টেবল একটা ফেস ওয়াশ। ক্রিমি একটা টেক্সচার এবং ফোমি হওয়ার কারণে অল্প একটু নিলেই অনেকখানি কভার করে। ফেস ওয়াশের পরে আমি সিরাম ইউজ করি। এটা হচ্ছে অ্যাডভান্স ক্লিনিকের সিরাম, হাইলোরনিক সিরাম আছে একটা আছে ভিটামিন সি। তো এই দুইটা সিরামই আমি ব্যবহার করি, এটা কখনো ওটা এরকম করে। আর তো সিরাম খুব অল্প পরিমাণে দিতে হয়, তারপরে মুখে প্রেস করে করে আমি এটা একটু অ্যাবজর্ব করতে সময় দিই, আর তারপরে আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার ব্যবহার করি। এটা হচ্ছে মেলানো সিসির মেডিকেল হোয়াইটেনিং লোশন, খুবই ভালো একটা ওয়াটারি ময়শ্চারাইজার। আর এটা দিলে যেটা হয়, স্কিনে মেলানিনকে কন্ট্রোল করে, স্কিনের যে দাগগুলো আছে এগুলো অনেকাংশে ফেড হয়ে যায়। আমার মতো যাদের হাইপারপিগমেন্টেশনস এর প্রবলেম আছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই কার্যকর। আর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মিয়াকি বিডির এই পেজে। ওনারা কিন্তু জাপানের সব অথেন্টিক প্রোডাক্ট সেল করে। সকালে নাস্তা করে আর সাফন শাহনাকে স্কুলে পাঠাই দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে। আজকে আমাদের সুহানা বেবির একটা হেলথ চেকআপ আছে। ও যখন রিলিজ নিয়ে যায় তখন আমাদেরকে ডক্টর বলেছিল যে সুহানা যেহেতু 2 মাস আগে জন্ম নিয়েছে, কাজেই ওর গ্রোথটা যেন আমরা সেভাবে কনসিডার করি। আগস্টের 16 তারিখে 0 ডেজ ধরে ওর গ্রোথটা হিসাব করতে। যেমন একটা বাচ্চা যদি আই কন্ট্যাক্ট 1 মাসে করে, সেখানে সুহানার হয়তো 3 মাস সময় লাগবে, বা বাচ্চারা যদি ঘাড় সোজা করতে 3 মাস সময় নেয়, ওর হয়তো 5 মাস সময় লাগবে, এরকম আর কি। তো মাশাআল্লাহ সবকিছুই ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নেই। ওর গ্রোথ যতটুকু হওয়ার দরকার ছিল অতটুকুই ছিল। যাক, ওখানে শেষ করে তারপরে আমরা আসলাম হচ্ছে একটু শপিং এ। আমাদের এই এলাকায় নতুন বাবুর জন্ম হয়েছে, যাদেরকে দেখতে যাইতে হবে এবং তাদের জন্য গিফট কিনতে হবে, সেই সময়টাই করতে পারছিলাম না। তো এইখানে আসছিলাম হচ্ছে কিছু গিফট কেনার জন্য, সেই সাথে সামনে উইন্টার চলে আসতে, সুহানার জন্য কিছু কাপড় চোপড় কিনতে হবে। বাচ্চা কাচ্চার জিনিসপত্র কেনার জন্য আমার সবচেয়ে পছন্দের দোকান হচ্ছে নিশিমাতসু। অন্যান্য দোকানপাটে দেখা যায় যে বাচ্চাদের আলাদা একটা কাউন্টার ঠিকই থাকে, বাট এই দোকানটা হচ্ছে ডেডিকেটেড বাচ্চাদের জন্যই। এখানে আপনি বাচ্চাদের যা কিছু লাগে টুকিটাকি সব কিছু এক দোকানের নিচে পেয়ে যাচ্ছেন। জুতা, জামা, তারপরে আরো খেলনা টেলনা যা যা লাগে ছোটখাটো সবই এখানে পাওয়া যায়। পিঙ্ক কালারের এই ছোট্ট ক্যাপটা আমাদের সুহানার জন্য কিনছি, কি কিউট না? একটু বড় হলে পড়তে পারবে। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। এরপরে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট করতে হবে, কারণ কার কোনটা না হলে মিলে যাবে, তো সেইভাবে বুঝায় দিচ্ছিল। এখন আমরা বাসায় যাই, আর এখান থেকে আমাদের বাসা জাস্ট 5 মিনিট, এজন্য ওকে আর গাড়িতে বসায় নাই। আপনারা বকা দিন না যে বেবি সিটে কেন বসাই নাই, জাস্ট রাস্তা 5 মিনিটের ছিল, এ কারণে বসাই নাই। বাসায় ঢুকে সরাসরি চলে আসছি কিচেনে রান্না করব। এখন তো বাসায় আব্বা আম্মা আছে, তাই চেষ্টা করি টাইমলি রান্নাটা প্রত্যেকদিন সময় মতো শেষ করতে। আর আমি যখন রান্না বান্না করি তখন আম্মা বাবুকে নিয়ে বসে থাকি। রান্না করার সময় আমার যে প্রত্যেকদিন এমন খিদা লাগে, আর আমি এটা ওটা বের করে খাই। আপনাদের কারো আমার মতো এই সমস্যা আছে? কমেন্ট করে জানায়েন তো। এদিকে আমাদের সাফান বাবার নতুন একটা ডিউটি পাইছে। প্রত্যেকদিন সে আমার সাথে কম্পেয়ার করে তার হাইট। এই যে দেখেন কিভাবে আমার সাথে মাপে। সে দিন গুনতেছে কবে সে আমার চাইতে লম্বা হবে। অবশ্য খুব বেশি দিন আর বাকিও নাই, হয়তো আর 1 বছর কিংবা 2 বছর, তারপরে সাফান আমার চাইতেও লম্বা হয়ে যাবে। ওদের এই ছোটবেলাটা যদি ধরে রাখতে পারতাম তাহলে কত না ভালো হতো, তাই না? আজকে মাংস রান্না করছিলাম আলু আর গাজর দিয়ে, আর পাবদা মাছ। রান্না বান্না শেষ করে কিচেনটা পরিষ্কার করলাম। আর এই যে সানায়া ব্যস্ত তার ছোট বোনকে নিয়ে। আগে তো স্কুল থেকে বাসায় আসার পরেই শুরু হতো আমার সাথে গল্প, সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরতো। আর এখন তার অবশ্য শিডিউল চেঞ্জ হয়েছে, এখন সে তার বোনকে নিয়ে ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকে। তার খুবই শখ তার খেলনাপাতি দিয়ে সুহানার সাথে খেলার, যদিও বোন এখন খুবই ছোট, খেলতে পারে না, তাই বোনকে খাওয়াই আর তাকে ঘুম পাড়ায়, তার সাথে সারাদিন গল্প করেই তার সময় কাটে। আমাদের বাসার সামনের যে বাগানটা, এখানে বেশ কিছু মরিচ গাছ লাগানো হয়েছে। এই বছর সবগুলা মরিচ গাছেই খুব ভালো রকম মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম কাঁচা মরিচ, কোনোটায় খুব বেশি ঝাল, কোনোটায় মিডল ঝাল, বাট ম্যাক্সিমাম গুলাই ঝাল। তো এই যে আমাদের জাপানের যে দোকানপাট আছে না, এখানে কিন্তু আসলে কখনো কাঁচামরিচ কিনতে পাওয়া যায় না। আমরা যে কাঁচামরিচ গুলো খাই এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ। হয়তো কালে ভদ্রে যদিও বা কখনো একটু কাঁচামরিচ দোকানে পাওয়া যায়, সেটা কোনো রকম ঝালই থাকে না। সেই হিসাবে এই বছর আমরা বেশ ভালো রকমের কাঁচামরিচ খেতে পারছি সাফনের বাবার বদৌলতে। পাকবে আর পাকার আগে এরকম কালো কালো হয়ে যায়, এককালে বেশি পাকাই ফেলাইলে তার সে এইরকম একটু কাঁচা কাঁচা থাকলে এইরকম কাঁচা কাঁচা থাকতেই নিয়ে তুই তো ঝাল একটু খাইতে পারো। এই দেখ এটা কত মোটা হয়েছে।
বিকালে সানায়াকে আর আম্মাকে নিয়ে আমি গেছিলাম হচ্ছে একটু পার্কে। সানায়াকে একলা একলা সময় দেয়াই হয় না, দেখা যায় সারাক্ষণ বাসায় বাবু থাকে, বাবুকে নিয়ে ব্যস্ততা আমার থাকে বেশি। ওকে আসলে সেভাবে যে আগে সময় দিতাম সেই সময়টা ঠিক মতো দিতে পারি, এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি আমি আর সানায়া আমরা দুইজন একটু পার্কে ঘুরতে যাইতে বা দোকানপাটে যাইতে, যাতে মামার সাথে যে ও সময়টা কাটাইতো সেই জিনিসটা ও খুব বেশি মিস না করে। আজকের ব্লগটা এই পর্যন্তই, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।